দেখো, আজকে আমরা শুরু করব রিয়েল নাম্বার চ্যাপ্টারের কোর্সে দেখি 1.3। 1.3তে বলছে একেরগুলো বলছে ভাগ না করে নিচের কোণগুলির দশমিক বিস্তার সসীম হবে লিখতে বলছে। তাহলে কিভাবে বুঝবো সসীম কোণগুলোকে বলে? ধরো এখানে 4/5 দেওয়া আছে, 4/5, ঠিক আছে, 4/5 দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত আসবে? 4 আসবে। দশমিক দিয়ে কি নিব? 0 নিয়ে নেব। 5×8 = 40। আমাদের দশমিক নেওয়ার পর যেগুলো ভাগ মিলে যাচ্ছে তাহলে এগুলো সংখ্যা কি হয়ে যাবে? সসীম হয়ে যাবে। এগুলো সংখ্যা কি হয়? আর যেগুলো ভাগ মিলবে না, পরপর একই রকম সংখ্যা আসবে, সেগুলোকে বলা হয় অসীম সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো চলো একেরগুলো আমরা। তো প্রথমে কি বলেছে দেখো, ভাগ না করে নিচের কোন ভগ্নাংশগুলি সংখ্যাগুলির দশমিককে বিস্তার সসীম হবে। ভালো করে বুঝবে। এখানে যেটা দেওয়া থাকবে, ধরো এখানে 17 দেওয়া আছে, প্রথম অঙ্কটা দেখো, বা নিচে আমাদের এরকম দেওয়া আছে কি 17/40 দেওয়া আছে। ভালো করে বুঝবে। এই 40টা এটা হর আছে, ওটা ওর উৎপাদক করব। যদি আমরা উৎপাদক করতে যাই, এখানে কত আসছে? 20 আসছে, আবার 2 দিয়ে কত? 10 আসছে, আবার 2 দিয়ে কত আসছে? 5 আসছে। তো তাহলে আমাদের উৎপাদক হিসাবে কি কি আসছে? 2 আসছে আর 5 আসছে। ভালো করে মনে রাখবে, যদি 2 আর 5 উৎপাদক হয় তাহলে মনে রাখবে সেই সংখ্যাগুলো কি হবে? সসীম হবে। আর 2 আর 5 ছাড়া যা হবে, ধরো যেমন 3 আসলো, 7 আসলো, এগুলো আসলে কি হয়ে যাবে? আবৃত দশমিক হয়ে যাবে। ঠিক আছে, তো যদি 2 আর 5-এর মধ্যে আসে তাহলে কি আসবে? সেগুলো হবে সসীম সংখ্যা। চলো আমরা এক দাগের অঙ্কটা শুরু করছি, একের একে। তাহলে একের 1 নম্বর অঙ্কটা বলে দিয়েছে 17 আর 80। 17, 80। তাহলে 17 আর 80 এখানে 17, 80 এখানে ভগ্নাংশের হরটা কি? এই ভগ্নাংশের হর কি হবে? হর হবে 80। যদি 80-র আমি উৎপাদক করি, দেখো এখানে 80-র উৎপাদক করছি, তাহলে কত আসছে? 40, আবার কত আসছে? 20, আবার কত আসছে? 10, আবার কত আসছে? 5। তাহলে আমরা যদি উৎপাদক করি তাহলে 80 সমান কি পাবো? 80 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 পাচ্ছি। 4টা 2 পাচ্ছি আর একটা 5 পাচ্ছি। দেখো আমি এর আগেই বলেছি, যদি 2 আর 5 থাকে তাহলে সেটা সসীম হবে, আর যদি অন্য কিছু থাকে তাহলে সেটা সসীম হবে না। তাহলে এখানে লিখে দেবো, অতএব 80 এর 2 ও 5 ছাড়া কোনো মৌলিক উৎপাদক নেই। অতএব কি হবে? 17/80 সংখ্যাটি কি হয়ে যাবে? দশমিকে প্রকাশ করলে সেটি সসীম দশমিক সংখ্যা হবে। কে দশমিকে প্রকাশ করলে কি আসবে? একটি সসীম দশমিক সংখ্যা হবে। বাস হয়ে গেল একেরটা। চলো 2 দাগেরটা কি বলছে দেখো, 2 দাগেরটা দেখাচ্ছি। 2 দাগেরটা বলেছে, 2 নম্বরটা বলে দিয়েছে কত? 13/24। তাহলে আমাদের কাজ কি? তাহলে 13/24 এর এই ভগ্নাংশের হর কত? হর হলো 24। আমাদের এখন কাজ কি? এই 24টার উৎপাদকের বিশ্লেষণ করা। তাহলে 2 দিয়ে কত আসবে? 12, 2 দিয়ে 6, 2 দ্বারা কি আসবে? 3। আমি কি বলেছি, যখনই 2 আর 5 ছাড়া কোনো উৎপাদক আসবে তখন কি হয়ে যাবে? সেটা সসীম হবে না। তাহলে এখানে কত এসছে? 3 এসছে। তাহলে এখানে কি আসছে? 3 আসছে। তাহলে 2 ছাড়া অন্য একটা উৎপাদক এসছে, তাহলে এটা কি হবে না? সসীম দশমিক সংখ্যা হবে না। অতএব এভাবে লিখে নেব কি 24 এর 2 ছাড়াও, তাহলে এখানে লিখতে পারি কি 24 সমান কি আসছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত
3, এই যে এটা 3 এসছে, তাহলে 2 ছাড়াও কি এসছে, একটি উৎপাদক 3 আসে। অন্য একটি উৎপাদক কত এসছে, আছে, সেটা কি 3। অতএব কি লিখে দেব, কি 13/24 কে দশমিকে প্রকাশ করলে, একটি সসীম দশমিক সংখ্যা হবে না। একটি সসীম দশমিক সংখ্যা হবে না। কি হবে তাহলে, আবৃত দশমিক সংখ্যা হবে। কি হবে, আবৃত দশমিক সংখ্যা হবে, আবৃত দশমিক সংখ্যা হবে। বাস হয়ে গেল 2 দাগেরটা। তাহলে 3-এরটা করি। 3 দাগেরটা বলেছে 17/12। তোমাদের 3 দাগের অ্যান্সার কোশ্চেন বলেছে, এই যে দেখো 3 দাগেরটা বলেছে 17/12, তারপরে বলেছে 16/125। তাহলে আগে 3-এরটা করে দিচ্ছি। তাহলে 17/12, তাহলে এই ভগ্নাংশের হর কি, এই ভগ্নাংশের হর হলো 12। তাহলে 12 যদি আমরা উৎপাদক করি, দেখো 12 যদি উৎপাদক করি তাহলে কত আসছে, 6, আবার করলে কত, 3। তাহলে এখানেও কি আসছে, 3 আসছে। তা দেখো 12কে ভেঙে কি পাচ্ছি, 2 গুণিত 3। তাহলে একই কথা লিখবো, কি লিখবো, 12 এর, অতএব 12 এর 2 ছাড়াও অন্য একটি উৎপাদক হলো 3। অন্য একটি উৎপাদক হলো কত, 3। অতএব কি লিখবো, অতএব 17/12 সংখ্যাটি কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা হবে না। দশমিক সংখ্যা হবে না। কি হবে, আবৃত দশমিক সংখ্যা হবে। কি হবে, আবৃত দশমিক সংখ্যা হবে। চলো পরেরটা। 4-এরটা কি বলেছে, 16/125। 16/125, তাহলে একই রকম এই ভগ্নাংশের হর, তাহলে 125কে ভাঙলে কত হবে, 5 দিয়ে, 5 দুনা 10, 5 5 25, আবার 5 5 25। তাহলে দেখো 125কে ভাঙলে কি পাচ্ছি, 5 গুণিত 5। আমি কি বলেছি, 2 আর 5 থাকলে সেটা সসীম সংখ্যা হবে। তাহলে এটা হবে কি হবে না, হ্যাঁ অবশ্যই হবে। তাহলে এখানে লিখে দেব কি, 125 এর 5 ছাড়া ও অন্য কোনো উৎপাদক নেই। অতএব কি লিখব, অতএব 16/125 কে দশমিকে প্রকাশ করলে কি হবে, একটি সসীম সংখ্যা হবে। একটি সসীম সংখ্যা হবে। হয়ে গেছে। তারপরে চলো 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে দেখো, 5-এর বলেছে 4/35। তাহলে এই ভগ্নাংশের হর কি, এই ভগ্নাংশের হর হলো 35। তাহলে 35কে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, দেখো 5 7 35। তাহলে 5-এর সাথে অন্য একটা পাচ্ছি, তাই না? তাহলে এটা তো কোনোদিনই হবে না। তাহলে এখানে কি লিখবো, 35 সমান কত, 5 গুণিত 7। তাহলে অতএব 35 এর 5 ছাড়া
আরও একটি মৌলিক উৎপাদক আছে, ছাড়া আরও একটি মৌলিক উৎপাদক হলো কত? 7। অতএব কি লিখব? অতএব 4/35 কি হবে না? সসীম দশমিক সংখ্যা হবে না। কে দশমিকে প্রকাশ করলে সসীম দশমিক সংখ্যা হবে না। দশমিক সংখ্যা হবে না। কি হবে? আবৃত্ত দশমিক সংখ্যা হবে। আবৃত্ত দশমিক সংখ্যা হবে। বাস ক্লিয়ার? তারপরে এগুলো দেখো, 2-এর দাগের গুলো কি বলছে দেখো। 2-এর দাগের গুলো বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং কি ধরনের দশমিকে বিস্তার পাবো সেটা লিখতে বলছে। তাহলে নিচের প্রত্যেকটাকে বিস্তার করতে বলছে। কিভাবে বিস্তার করবো চলো আমরা ভাগ প্রক্রিয়া সাহায্যে যেভাবে করি। তাহলে 2-এর 1 নম্বরটা দেখো, স্টার্ট করছি। 2-এর 1 নম্বরটা কি বলেছে? 2-এর 1-এরটা বলেছে 1/11। তাহলে এটাকে ভাগ করার প্রসেস হলো, এটাকে এখানে দেবো আর 1টাকে এখানে নিয়ে আসবো আর এখানে। তাহলে দশমিক নিয়ে কি নেবো? একটা শূন্য, ভাগ যাচ্ছে না, আবার একটা শূন্য দিয়ে কি নিতে হবে? একটা শূন্য নিতে হবে। তো দশমিকের আগে একটা শূন্য হয়, এটা মনে রাখবে। তাহলে 100 হলো। তাহলে 9×11 কত হবে? 99। আবার কত নামছে? 1 নামবে। আবার দশমিকের জন্য কি নিব? একটা শূন্য নিব, তবু হচ্ছে না, আবার একটা শূন্য দিয়ে কি নিব? আবার 9×11 কত? 99 হয়ে যাবে। আবার 1 নামবে, আবার সেই প্রসেস একই রকম চলতে থাকবে। তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা দেখো, এটা শেষ হচ্ছে না, পরপর একই রকম নেমে যাচ্ছে। তাহলে এটা কি হবে? 1/11টা কি হবে? তাহলে এটা পরপর যদি এরকমই যায় তাহলে 1/11 সমান কি লিখতে পারি? 0.090909। তো ডট ডট দিয়ে আছে, তার জন্য এটাকে আমরা লিখে দেবো এভাবে 0.09 আবৃত্ত দশমিক, মানে 0.909 চলে আসছে পরপর, তাই তো? তাহলে অতএব যে লিখে দেবো, অতএব 1/11 কে দশমিকে প্রকাশ করলে আবৃত্ত দশমিক সংখ্যা হবে। 1/11 দশমিকে প্রকাশ করলে কিসে হবে? আবৃত্ত দশমিক সংখ্যা হবে। একটি আবৃত্ত দশমিক সংখ্যা হবে। বাস হয়ে গেল। তারপরে দেখো, তারপরে যদি 2-এরটা এখানটাই করে নিই। 2-এরটা কত বলেছে? 5/8। তাহলে এখানে 5কে নামিয়ে দিচ্ছি, দশমিক তার আগে শূন্য একটা নিয়েছি, শূন্য নিয়েছি। তাহলে কত হচ্ছে? 6×8 48। 6×8 কত? 48। 2 নামছে, দশমিকের জন্য কি নিব? শূন্য নিয়ে নেবো একটা। তাহলে 8×2 16। তাহলে আবার 4 নামছে, তাহলে আবার কি হবে বলো তো? 5 দিয়ে যাবে। 5×8 40। তাহলে এখানে দশমিকের জন্য শূন্য নিয়েছে, 5×8 40। তাহলে এটা কি মিলে আছে? তাহলে যখন মিলে যাবে তখন কি হয়েছে? এটা একবারে লিখে নেব কি 5/8 এর দশমিককে প্রকাশ করলে, বা একে দশমিকে প্রকাশ করলে সসীম সংখ্যা হবে। সসীম দশমিক হবে। ক্লিয়ার? চলো তারপর এগুলো দেখি। তারপর এটা কি বলেছে? 3 দাগেরটা বলেছে 3/13। তাহলে 3কে এখানে নিয়ে চলে আসবো, দশমিক তার আগে একটা শূন্য। তাহলে 3×2 কত? 26। 3×2 26। তাহলে কত হচ্ছে? 4 নামছে, দশমিকের জন্য আবার শূন্য। তাহলে 3×13 39 হয়ে যাবে। 39 হলে কত? 1 নামবে, দশমিকের জন্য শূন্য, কিন্তু ভাগ তো যাচ্ছে না। তাহলে একটা আর কি নিব? শূন্য নিয়ে নেবো। তাহলে কত হচ্ছে? তাহলে এবার যাবে 7 দিয়ে, কত? 91। 7×13 91। তাহলে আবার ক নামছে? 9 আসছে। 91 যদি হয় তাহলে 9 নামছে, তাহলে দশমিকের জন্য শূন্য, আবার ক দ্বারা যাবে? 6 দ্বারা যাবে।
দ্বারা গেলে কত হচ্ছে 78 হচ্ছে। তাহলে বিয়োগ করে নিই, বিয়োগ করলে হবে 12, 12 দশমিকের জন্য 0, আবার দ্বারা 9 দ্বারা, তাহলে কত 117, আবার কি নামছে 3 নামছে, এরকম করে ডট ডট করে চলেই যাচ্ছে। ঠিক আছে, এরপর 3 নামলো, 3 যদি নামে তাহলে আবার আমরা কি দশমিকের জন্য 0 নেব, তাহলে আবার করতে হবে। তাহলে এরকম করে অনেকটা চলে আসে ডট ডট দিয়ে। তাহলে এখানে কি লিখবো, 3/13, 3/13 সমান কি লিখবো 0.230769। তাহলে লাস্টেরটাতে আর প্রথমটাতে কি দিয়ে দেবো আমরা, আবৃত সংখ্যা দিয়ে দেবো। তাহলে অতএব দিয়ে কি লিখি এটাকে, অতএব দিয়ে লিখবো 3/13 কে দশমিকে প্রকাশ, একটি দশমিকে প্রকাশ একটি আবৃত দশমিক সংখ্যা, একটি আবৃত দশমিক সংখ্যা হয়ে গেল। তারপর 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, 4-এরটা বলেছে 3 পূর্ণ 1-এর 8, তার আগে এটাকে আমাকে পূর্ণ ভেঙে নিতে হবে। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে বলো তো, 24, 25, 25-এর কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এবার এভাবে লিখে দিচ্ছি 25, তাহলে 3-8-এ 24, 1 দশমিক দিয়ে কি নিয়ে নেবো, একটা 0 নিয়ে নেবো, দশমিক দিয়ে একটা কি নিচ্ছি 0, তাহলে 8-একে 8 দিতে পারছি, তাহলে 2 নামলে দশমিকের জন্য 0, 8×2 16, তাহলে ক নামবে 4, দশমিকের জন্য 0, 5-8-এ 40, এটা কিন্তু মিলে আছে, তাহলে এটা কি হবে সসীম সংখ্যা। তাহলে অতএব দিয়ে লিখে দেব 3 পূর্ণ 1-এর 8 দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা হবে, সসীম দশমিক সংখ্যা হবে। বাস কমপ্লিট। তারপর চলো 5-এর দাগেরটা কি বলেছে। 5-এর দাগেরটা বলছে, 5-এর দাগেরটা বলে দিয়েছে 2-এর 11, তাহলে 2-এর 11-কে দেখো আমরা ভেঙে নিচ্ছি। তাহলে এখানে 2 নামছে, দশমিক দিয়ে কি নিব, দশমিক আগে একটা 0, দশমিক নিয়ে নিলাম 0, 11 1 1 11, তাহলে কত নামছে 9 নামবে, 8 11 88, 0 নিচ্ছে 8 11 88, আবার 2 দেখো আবার ঘুরে ওটাই চলে আসছে, তাহলে কি লিখে দেবো, ডট ডট দিয়ে লিখে দিচ্ছি, ঘুরে ফিরে ওটাই আসবে। তার মানে কি হয়ে যাবে 2/11-কে সমান দিয়ে আমরা এভাবে লিখতে 0.18, তার মানে এগুলোই ঘুরে ফিরে আসবে। তাহলে এটি দিয়ে দিচ্ছি। অতএব দিয়ে কি লিখবো, 2-এর 11 দশমিকে প্রকাশ করলে একটি আবৃত দশমিক সংখ্যা হবে, একটি আবৃত দশমিক সংখ্যা হবে, হয়ে গেল। তারপরে 6-এর দাগেরটা দেখো, 6-এর দাগেরটা কি বলছে, 7-এর 25 বলছে, 7-এর 25, 7-এর 25, তাহলে এখানে 7টা নেমে যাবে, দশমিকের আগে একটা 0 নিয়েছি 0, তাহলে ক দ্বারা যাবে 2 দ্বারা, 2 দ্বারা কত হচ্ছে 50, তাহলে বিয়োগ করলে কত 0 2, আর দশমিকের জন্য 0, তাহলে 8 পজিশন কত 200, মিলে আছে। তাহলে অতএব দিয়ে লিখে দেব কি 7-এর 25 কে দশমিকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা হবে। 2 দাগেরগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে চলো 3-এরগুলো চলো, 3-এরগুলো কি বলছে দেখো, 3-এরগুলো বলেছে নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করে, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু, আসল কথা মূল সংখ্যাতে আমাদের প্রকাশ করতে বলছে। তাহলে কিভাবে করব চলো, খুব সহজ অঙ্কগুলো এটি। 3-এর 1 নম্বরটা আমরা লিখে দিচ্ছি। তাহলে 1-এরটা বলে দিয়েছে 0.3 উপরে কি দিয়েছে আবৃত, তাহলে এটার মানে আমরা জানি কি, যেটা উপরে মানে
সংখ্যাটা থাকবে 3 বসে যাবে, আর জটার উপরে আবৃত্ত সংখ্যা থাকবে তটা কি নিব আমরা 9 নিব। তাহলে 9 নিতে পারবো, একটার উপরে আছে যেহেতু একটা নিলাম। তাহলে একে দিয়ে কাটাকাটি করি, 3 একে 3, 3 3 9, তাহলে 1 এর 3, এটা একটা মূল সংখ্যা হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, কিউ নট ইকুয়াল টু কি বলেছে 0, তাহলে কিউ এর মান 0 নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল। 2 নম্বরটা কি বলছে দেখো, 2 বলেছে 1.3 তার 3-এর উপরে কি আছে বাড়ে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা এভাবে লিখতে পারবো 1 প্লাস, দেখো আগেরটাকে প্লাস করেছি, 3-এর জন্য উপরে 3 বসে গেল, আর 3 একটা আছে ওটার জন্য একটার উপরে কি আছে আবৃত আছে, তার জন্য 9 বসে দিলাম। তাহলে এটাকে যদি যোগ করি, দেখো ভগ্নাংশ যদি যোগও করি, এখানে কাটাকাটি করে নিচ্ছি 1 আর 3, তাহলে কি আসছে 1 প্লাস 1 এর 3, তাহলে এটাকে যোগ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে লসাগু 3, 3 1 এর 3 প্লাস 1, তাহলে কত 4/3 আসছে। তাহলে এটাও দেখো পি বাই কিউ আকারে সাইন যাচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে 0.54, 4-এর উপরে দিয়েছে, তাহলে এখানে কি হবে 0.5, আমরা এইভাবে একে ভেঙে নিতে পারি, ঠিক আছে, বা একবারেও লিখতে পারি কি 0.5 লিখে দিলাম। ঠিক আছে, আর একটা কি একে স্থানীয় হিসাবে যদি ভাঙি তাহলে 0.04, তাই তো 0.04 এভাবে ভাঙতে পারি। তাহলে এটাকে যদি আমরা আবার ভাঙি, তাহলে এটাকে যদি সামান্য ভগ্নাংশে ভাঙি তাহলে কত আসবে যোগ, আর এটাকে 4/100, 4 বাই কত আচ্ছা, এখানে একটা কথা শোনো, এ নিয়মে না করে একটা কথা শোনো, তাহলে 3-এরটা দেওয়া আছে 0.54, এটা আবৃত দশমিক, তাহলে এটার প্রসেস কি হলো জানো, কি এখানে যেটা আছে ধরো এখানে 54 আছে, 54 বসে গেল, 54 বসে গেল, এবার যেটা দশমিকের পরে যে সংখ্যাটা খালি আছে মানে আবৃত দশমিক নেই, সেটা কি করতে হয় বিয়োগ করতে হয়। নিচে কত হয়ে যাবে দেখো, একটার উপরে আবৃত আছে, আর যেটার উপরে মানে দশমিক পরে জটার উপরে নেই তটা কি দিতে হবে 0 দিতে হবে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করে 54 থেকে 5 বাদলে কত হয়ে যাবে 49 বাই কত হবে 90। তাহলে দেখো পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার থেকে এটা সুবিধা, তাই না। তাহলে 4-এরটা দেখো, 4 দাগেরটা ভালো করে বুঝে নাও, এটা কি বললাম 0.54, তার মানে উপরে কত 54 আছে, 54 বসে গেল, বিয়োগ কি দশমিকের পরে জটা সংখ্যার উপরে আবৃত সংখ্যা থাকবে না তটা কি করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিলাম। নিচে দেখো আবৃত্তের একটা আবৃত আছে ওটার জন্য 9 বসে গেল, আর জটার উপরে নেই তটা কি নিতে হবে 0 নিতে হবে, তো 0 বসে দিলাম, তাহলে বিয়োগ করে 49/90 হয়ে গেল। তাহলে 4 দাগেরগুলো দেখো 0. কত দিয়েছে 3 4 দিয়েছে, তাহলে একই রকম প্রসেস, তাহলে কি লিখবো 34 লিখে দেবো উপরে, আর নিচে কি এর সামনে তো কোনো কিছু নেই কি বিয়োগ করার মতো, তাহলে এখানে নিচে দুটার উপরে আছে তাহলে 9 দিয়ে দিলাম, তাহলে এটা একটা হয়ে গেল অ্যান্সার। তাহলে 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে 3.14, তাহলে 1-এর উপরে আর 4-এর উপরে, তাহলে এটাকে কিভাবে করব দেখো 3.14, তাহলে এটাকে করব আমি কি বলেছি এখানে 311 বসে গেল, এবার দেখো কটার উপরে দশমিক নেই আবৃত দশমিক নেই, তাহলে 3-এর উপরে নেই, তাহলে 3টা কি করে দেবো মাইনাস করে দেবো। এবার নিচে দেখো কটার উপরে মানে নেই, এখানে 9 নিচে 9 বসানোর যেটা আছে, তাহলে দশমিকের পরে সংখ্যাগুলো দেখবো, দেখো দশমিকের পরে দুটার উপরে আবৃত আছে, তাহলে জন্য 2টা 9 বসে গেল, কিন্তু দশমিকের পরে কোনো সংখ্যা ফাঁকা থাকছে না, থাকছে কি থাকছে না, তার জন্য 0 বসছে না, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে কি হচ্ছে 311 থেকে 3 বাদলে 314 থেকে 3 বাদলে 311/99, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভালো করে বুঝে নাও, জটা দেওয়া আছে ওটা বসে যাবে, আর এখানে জটার উপরে দশমিক দেওয়া থাকবে না আবৃত দশমিক, তা মাইনাস করতে হবে, দশমিকের আগে হোক দশমিকের পরে হোক, এটা কোনো ফ্যাক্টর আসে না। তাহলে এখান থেকে বিয়োগ করলে 311, আর নিচে দেখো দুটোর উপরে আবৃত আছে তার জন্য 2 9 হয়ে যাবে। এখানে যদি দশমিকের পরে কোনো সংখ্যা ফাঁকা থাকতো তাহলে জটা ফাঁকা থাকতো তটা কি নিতাম 0 নিতাম। ঠিক আছে, তাহলে 6 দাগেরটা চলো, 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে 0.17, 7-এর উপরে আবৃত্ত, তাহলে এটাকে কিভাবে করব দেখো, আমি কি বললাম কি উপরে কত আছে 17 আছে, মাইনাস কি হবে -1 হবে, -1 হবে, আমি
দশমিকের আগে থাক বা পরে থাক, জটার উপরে আবৃত্ত থাকবে না, তোমার মাইনাস হবে। আর নিচে কী হবে দেখো, দশমিকের পরে একটার উপরে আবৃত্ত আছে আর একটা ফাঁকা আছে, তাহলে একটার জন্য কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত, 16/90। তাহলে এখানে যদি কাটাকাটি করি ক দ্বারা, 2 দ্বারা যদি কাটি তাহলে এটা 8 হয়ে যাবে, এটা 45 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 8/45। দেখো P/Q আকারে সাজানো যাচ্ছে, ঠিক আছে। আর Q ≠ = 0, তাহলে হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে 7-এর দাগেরটা দেখো, 7 দাগেরটা কি বলেছে, 7 দাগের 0.47, 7-এর উপরে আবৃত্ত। তাহলে এখানে কি লিখবো, উপরে 47 তাহলে হচ্ছে, আর মাইনাস কি হবে 4, মাইনাস কি হবে 4, নিচে কত, একটার উপরে আছে 9, তাহলে যেটার উপরে নেই তার জন্য একটা কি নিব, শূন্য নিয়ে নিব, এটুকুই বোঝার। তাহলে 47 থেকে 4 বদলে কত, 43, 43/90, এটাই অ্যান্সার। তাহলে 8 দাগেরটা দেখো, 8 দাগেরটা কি বলেছে, 0.54, তাহলে 5-এর উপরে আর 4-এর উপরে, তাহলে উপরে 54, মাইনাস করার কোনো কিছু নেই, আর নিচে কত, 99। তাহলে এখানে যদি কাটাকাটি করতে যাই তাহলে কাটাকাটি দেখো 9 দিয়ে চলে যাবে, 9-11 99, আর 6-9 54, 6-9 54, তাহলে 9/11, এটাই অ্যান্সার। 9 নম্বরটা কি বলেছে, 0.001, তাহলে এই দুটোর উপরে কি আবৃত্তি দিয়েছে। তাহলে দেখো উপরে কত 1, নিচে কত বসাবো, ভালো করে বুঝবে, এখানে বিয়োগ করার মতো কিছু নেই। তাহলে নিচে প্রথমে আছে আর শেষে, তার মানে মাঝখানেরটাও আছে, তাহলে 3টার উপরে আছে, 1 2 3, এটাই অ্যান্সার, ঠিক আছে। 10 নম্বরটা কি বলেছে দেখো, 10 নম্বরটা বলে দিয়েছে 0.163, তাহলে 3 আর 1-এর উপরে, তাহলে উপরে কত হবে, 163/1 2 3। তাহলে যদি কাটাকাটি যায়, এখন যাবে না এটা কাটাকাটি, তাহলে এটাই আনসার, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। চলো তারপরে 4 দাগেরটা করে নিচ্ছি। কি বলছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকের বিস্তার সসীম এবং অনাবৃত্ত। চলো অঙ্কটা তোমাদের দেখাই কি বলেছে। অঙ্কটা বলেছে কি, এই যে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে কি বলছে, বিস্তার অসীম এবং অনাবৃত্ত, ঠিক আছে। মানে অসীম যাদের করা যাবে না, সসীম দশমিকে নিয়ে আসবে না, যারা পরপর চলে যাবে আবৃত্ত যাদের দশমিক সংখ্যা বলছে, তাহলে 4টি সংখ্যা হলো কি কি হবে। তাহলে একটা রুট দিয়ে আমরা অমূল্য সংখ্যাগুলো দিতে পারি, √7, √3, √7, √11, আর একটা যে কোনো একটা কী দিয়েছে আবৃত্ত সংখ্যা দিয়ে, 0.121, 221, 22221, এরকম করতে করতে আনলিমিটেড আছে। এই 4টা কি হলো, এই 4টি সংখ্যার কি হবে, দশমিকে বিস্তার অসীম এবং কি হবে, অনাবৃত্ত হবে, হয়ে গেল। তারপরে চলো 5 দাগেরটা কি বলছে। 5 দাগেরটা বলেছে, এই যে 5 দাগেরটা বলে দিয়েছে কি, 5-এর 7 আর 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূল্য সংখ্যা লিখতে বলছে। তাহলে কিভাবে লিখবো দেখো, 5-এর 7 বলেছে, 5-এর 7 আর কি বলেছে, 9-এর 7, এ দুটার মাঝখানে। তাহলে এটাকে ভাঙতে হবে আমাকে। যদি আমি 5-এর 7কে ভাঙি তাহলে 5 মাঝখানে চলে আসছে, দশমিকের আগে একটা শূন্য নিয়েছি, সাথে সাথে 49 নিয়ে নিলাম, 1 নামলো দশমিকের জন্য 0, 7 একে 7, 3 নামছে দশমিকের জন্য আবার কি একটা 0, তাহলে 4 সাথে 28, তাহলে আবার 2 নামছে, তাহলে দশমিকের জন্য 0, 7 2 কত, 14 আসছে, আসছে 6 আসছে, তাহলে দশমিকের জন্য আবার একটা 0 নিয়ে নিলাম, 7 8 56, তাই না, তাহলে 4 নামছে, দশমিকের জন্য আবার একটা 0, তাহলে 5 8 কত, 5 7 35, তাহলে কত আসছে 35, 5 নামছে। দেখো আবার প্রথমে যেটা আমার 5 এসেছিল ওটা চলেছে, তাহলে আর লিখছি না, এখানে ডট ডট দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, তা আর একটা কি আছে ওটাকেও ভেঙে নিই। তাহলে একটা বলেছে 9/7, তাহলে একে ভাঙছি, তাহলে এখানে 9 চলে আসবে, আর এখানে দশমিক লাগবে না, তাহলে 7 একে 7, 2 নামছে, দশমিক দিয়ে কি নিব, একটা 0 নামলো, 7 2 14, 6 নামছে,
আবার দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে 7 8 56, 4 নামছে দশমিকের শূন্য, তাহলে 5 7 35, তাহলে 5 নামছে আবার শূন্য, 7 7 49, তাহলে ক নামছে 1 নামছে দশমিকের জন্য শূন্য নিয়েছে, তাহলে শূন্য নিলে 7 1 7, আবার ক নামছে 3 নামছে শূন্য, 4 7 28, তাহলে 2 নামছে। দেখো এবার দুটো আমরা এখানে পেয়েছিলাম, তাহলে আবার 2 পেয়ে গেলাম, তাহলে আর লেখা দরকার নেই, এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে ভালো করে বুঝো আমরা কি পাচ্ছি, মাঝখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, 5 7 সমান কি পাচ্ছি, আর 7 9 সমান কি পাচ্ছি। তাহলে 5 7 সমান পাচ্ছি 0.71428 ডট ডট দিয়ে আরও যাবে, তার জন্য আমি এখানে আবৃত্তি দিয়ে দেবো, আর লাস্টে আর ফার্স্টে দিলে যথেষ্ট, মানে আরও যাবে। ঠিক আছে, এটি এবার মানে ঘুরে এখান থেকে এটি আসছে কিনা, মানে আবার এটি ঘুরে আবার আসবে, তার জন্য দুটোর উপরে কী দিয়ে দিলাম, আবৃত্ত সংখ্যা দিয়ে দিলাম। দেখো এখানেও সেম একই প্রসেস, তাহলে 1.285714, তাহলে কার কার উপরে হবে, ঘুরে 2 আবার আসছিল, তার জন্য এটা, এই যে দেখো এখানে 2 আসছিল, তার জন্য 2টার উপরে দিলাম, আর এখানে 4, তাহলে এটা হয়ে গেল। তো এবার বলেছে এই দুটোর মাঝখানে 3টি অমূলদ সংখ্যা, তাহলে এই দুটির মাঝখানে অতএব লিখে দিচ্ছি কি 5 7 ও 9 7 এর মাঝখানে, এর মাঝখানে 3টি অমূলদ সংখ্যা কি হবে। 1 নম্বর একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা অমূলদ সংখ্যা দিতে পারি, কারণ এর থেকে বড় হবে আর এর থেকে ছোট হবে, তাহলে মাঝখানে এরকম দিতে পারি কি 0.80000080000 এরকম করে আনলিমিটেড দিতে পারি। 2 নম্বরটা কি দিব, 0.9000900000 এভাবে আনলিমিটেড হতে পারে। আর 3 দিতে পারি 0.9595 এরকম করতে করতে আনলিমিটেড। ঠিক আছে, তাহলে এই 3টেই কী হয়ে যাবে, ও অমূলদ সংখ্যা 3টা কী হয়ে যাবে, আমাদের মাঝখানের অমূলদ সংখ্যা। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। চলো 6 দাগেরটা করি। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 3 7 আর 1 11 এর মাঝখানে 2টি, তাহলে এটাকে কি করব, আমরা ভেঙে নিব। কিভাবে ভাঙবো, দেখো 3 7কে যদি ভাঙতে চাই, তাহলে 3 এখানে 0 দশমিকের আগে একটা 0 হয়েছে, তাহলে কত হয়েছে 4 7 28, 4 7 28 বিয়োগ করলে কত, 2 দশমিকের জন্য 0, 7 2 14, 6 নামছে দশমিক 0, 7 8 56, তাহলে আবার 4 নামছে দশমিকের জন্য 0, 5 7 35, তাহলে কি নামবে 5 নামবে দশমিকের জন্য আবার 0, 7 7 49, কি নামবে 1 নামবে দশমিক 0, 7 1 7, তাহলে কি নামছে 3। দেখো প্রথমটা আবার চলে আসলো, তাহলে এখান থেকে আমি রেখে দিলাম, আবার ঘুরে এটি আসবে যদি করতে চাই। এটা হয়ে গেল একটা। 1 11, তাহলে 1 11কে ভাগ করতে যাই, 1 11কে ভাগ করলে কত পাবো, এখানে 11, তাহলে এখানে 1 নামলো, দশমিক একটা নিয়ে 0, তাহলে হচ্ছে না তো, আর একটা 0 নিয়েছি, তাহলে কত 100, 9 11 99, তাহলে 1 নামছে। দেখো ওটি 9 11 99 0, কারণ যাচ্ছে না তো, দশমিকের জন্য একটা 0 নিয়েছি, আর একটা 0 দিয়ে একটা 0 নিব, তাহলে 9 11 99, আবার ওটি চলে আসছে, তাহলে আর নিব না। তাহলে কি পেলাম দেখো, ভালো করে বুঝো কথাটা। এখানে 3 7 সমান পেলাম কত, 0.42851, তার মানে এখান থেকে এখানে আবার ঘুরে পরপর আমরা আবার পেয়ে যাব, কিন্তু ভাগ মিলবে না। আর 1 11 সমান আমরা কি পেলাম, 0.09। দেখো বারবার 0.9 আসে, তার জন্য এই দুটোর উপরে কি দিয়ে দেবো, আমরা আবৃত্ত সংখ্যা দিয়ে দেবো। তাহলে এই দুটির মাঝখানে বলেছে দুটি অমূলদ সংখ্যা, তাহলে কি লিখবো, অতএব 3 7 ও 1 11 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা কি হচ্ছে। 1 নম্বর সংখ্যাটা হচ্ছে, যে কোনো আমি একটা অমূলদ সংখ্যা দিতে পারি, তাহলে 0. এটার থেকে
এটা আর এটা কি, এটা থেকে এটা ছোট হচ্ছে, এটা বড় হচ্ছে, তাহলে এটার থেকে বড় আর এটা থেকে ছোট, তাহলে এই দুটোর মাঝখানে যেন হয়, তাহলে 2 0 2 0 0 2 0 0 এভাবে ডট ডট দিয়ে দিচ্ছে। আর 2 নম্বরটা কি দেবো, 0.30 3 0 0 3 0 0 3 দশমিক, এরকম করতে করতে আমরা 1 2 3 4 3 এরকম করতে করতে চলে যাবে। তাহলে এই দুটো আমরা কি দিলাম, অমূলদ সংখ্যা নিলাম। ঠিক আছে, চলো 7 দাগের গুলো কি বলছে, 7 দাগের গুলো করি। 7 দাগেরটা কি বলছে দেখো, 7 দাগেরটি বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা আর কোনটি অমূলদ সংখ্যা লিখতে বলছে। নিচে সংখ্যাগুলির মধ্যে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে চলো আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে 7-এর 1 নম্বরটা কি বলেছে, √47। তাহলে √47-এর যদি আমরা উৎপাদক করি, এটাকে করা হবে না বর্গ, ঠিক আছে, তাহলে এটা একটা কি হবে, একটি অমূলদ সংখ্যা। ভালো করে মনে রাখবো, এটা একটা অমূলদ সংখ্যা। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে √625। এটাকে যদি উৎপাদক করতে যায় তাহলে কি আসবে দেখো, 25-এর এ উৎপাদক, তাহলে 25 ইন্টু কি আসবে, 25 আসবে, তাহলে সমান কি আসছে 25। তাহলে 25টা তো একটা কি মূলদ সংখ্যা, তাহলে অতএব দিয়ে দেবো কি √625 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। কি সংখ্যা, মূলদ সংখ্যা। 3-এটা কি বলেছে, 3-এটা বলেছে 6.5757 ডট। তাহলে দেখো ডট ডট কথার অর্থ কি, 57 আবার আসছে, 57 আবার আসছে, তাহলে এটা কি একটা অমূলদ সংখ্যা। এরকম লিখতে পারি এটাকে ঘুরিয়ে কি 6.57, এটার উপরে ডট, এটার উপরে, তাহলে এটা কি আবৃত্ত সংখ্যা। আর আবৃত্ত সংখ্যাগুলো কি হবে, অমূলদ সংখ্যা। অতএব দিয়ে লিখে নেব। আচ্ছা, এটা মূলদ হচ্ছে কি মূলদ হয় না, আমি এটা প্রমাণ করে দিচ্ছি। দেখো 6.57 6.57, তার মানে কি 6.5757 পরপর আছে, তার জন্য 57 উপরে কি দিয়ে দিলাম, আমি আবৃত্ত দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে উপরে কত আসবে, 600, উপরে কত আসবে, উপরে আসবে 657, বিয়োগ কত হবে, 6 হবে, বিয়োগ কত, কারণ 6-এর উপরে আবৃত্ত সংখ্যা নেই 6, আর নিচে কত, দুটার উপরে কি আছে, এটা হবে আমাদের। তাহলে বিয়োগ করে নিই 651/99। তাহলে মূলদ সংখ্যার যুক্তি কি, p/q আকারে সাজানো, p/q আকারে। তাহলে দেখো p/q আকারে, আর q ≠ 0, q এর মান তো 0 নেই, তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে এখানে লিখে দেবো 6.5757 একটি মূলদ সংখ্যা। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি কি, সব আবৃত্ত সংখ্যা অমূলদ সংখ্যা নয়, সব আবৃত্ত সংখ্যা অমূলদ সংখ্যা নয়। তাহলে 4-এর দাগেরটা কি বলেছে, 1.1010100001, তাহলে এরকমভাবে ও বাড়তেই যাবে, তাহলে এগুলো কি হবে, এটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে কমপ্লিট 7 দাগেরটি। 8-এর গুলো কি বলছে দেখো, 8-এর গুলো বলছে দেখো তোমরা সবাই, 8-এর গুলো বলছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলো স্থাপন করি। তাহলে চলো, অনেকটা বড় বড় হবে, তাহলে চলো তোমাদের আমি কিভাবে করতে হয় আমি একটু বলে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। 8-এর দাগের 1, তাহলে প্রথমে কি বলেছে 5.762, এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে আমাকে 5কে ইন্ডিকেট করতে হবে, যদি 5কে ইন্ডিকেট করে যায় তাহলে এইভাবে আমরা একটা কী দেবো, সরলরেখা নিয়ে নেব। তাহলে এখান থেকে ধরে নিয়ে নিচ্ছি কি এটা 0, 1 2 3 4 5 6 7, বাস। এরপর নিয়েছি 1 2 3 4, তাহলে -4 -3 -2 -1, আর এখানে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে দেখো 5-5-এর পরে সামথিং কিছু আছে, তার মানে 5 আর 6-এর মাঝখানে। তাহলে 5 আর 6-কে, মানে 5-কে এমনভাবে ভাঙবো আর 6-কে ভাঙবো, এদের একটা কি সংখ্যা রেখা তৈরি করব। তাহলে এইভাবে একটা সংখ্যা রেখা তৈরি করব, এটা যেন 6 হয়, আর এটা কি হবে 5 হবে, ঠিক আছে। তাহলে মাঝখানে কি থাকবে, কিভাবে স্টার্ট করব, এটাকে ভাঙবো 10টাতে,
এটা তাহলে 5 হয়ে যাবে, এটা কি হবে 5, আর এটা কি হবে 6 হবে, এটা কি হবে 6 হবে। মানে 5টাকে নিয়ে আসছি আর 6টাকে নিয়ে আসছি, এর মাঝখানে কটা সংখ্যা আমরা নিতে পারবো, তো 10টা নিয়ে নিচ্ছি। 1, 5.1, 5.2, 5.3, 5.4, 5. কি হবে 5, 5.6, 5.7, 5.8 আর 5.9, তারপর এটা কি হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে হয়ে গেল। তাহলে এখানকার মধ্যে দেখো 5.7, তাহলে 5 কোনটা 7, 7-এর পরে সামথিং কিছু আছে, তার মানে কি 5.7 আর 8 এর মাঝখানে আসবে, তাই না? 5.7, এই যে 5.7 চলে আসলো, 5.7 আর 8 এর মাঝখানে আছে, তাহলে এখানে একটা আমি সংখ্যা রেখা টানছি, এভাবে সংখ্যা রেখা টেনে নিচ্ছি। তাহলে এরকম যদি আমি টানি তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 8 এর কাছে আর এটা হয়ে যাবে 7 এর কাছে। বুঝা গেল কথাটা? সেম এরকম হবে। তাহলে এটাকেও আমরা কি 5.7কে 8 এর মাঝখানে আমাকে ভাঙতে হবে। কি আকারে ভাঙবো দেখো, এটা তাহলে 5.7 হয়ে যাচ্ছে, 5.70 হচ্ছে এটা, আর 5.8 হচ্ছে, তাহলে মাঝখানে কি লিখবো, এটা 5.71, 5.71, তারপরে 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79, 5.79, তাহলে হয়ে গেল আমাদের। এবার দেখো 5.6, 5 কোথায় 5.76, তাহলে এটা দেখো 5.76 এর পরেও সামথিং কিছু আছে, তার মানে 5.76 আর এটা 5.77, এ দুটোর মাঝখানে আবার আছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো 5.76কে এখানে ধরে নেব আর 5.77কে এখানে ধরে নেব। তাহলে এখান থেকে কি পাবো দেখো, এখান থেকে তাহলে এটা 5.76 পেলাম আর এটা কি 5.77 পেলাম, মাঝখানে কি কি পাবো 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769, বাস এটুকুই শেষ। তাহলে এর মাঝখানে আমরা কি বলেছে 5.762, তাহলে 5.762 কই, এই যে এটা 5.762, তাহলে এটা বিন্দুটাকে একটা পি বলে আমি চিহ্নিত করেছি। অতএব দিয়ে কি লিখবো আমরা, অতএব দিয়ে কি লিখবো দেখো, অতএব দিয়ে লিখবা কি সংখ্যা রেখায়, সংখ্যা রেখায় এই যে পি বিন্দুটা ভালো করে মনে রাখবা, এটাকে আমরা চিহ্নিত করলাম। সংখ্যা রেখায় 5.762 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম, স্থাপন করে পি বিন্দু পেলাম। ঠিক আছে, বুঝা গেল? একই রকম ভাবে আমাকে পরেগুলো করতে হবে, চলো তাড়াতাড়ি করে নিই আমরা। তাহলে কিভাবে করে 2 নম্বরটা কত দেওয়া আছে, 2 নম্বরটা দেওয়া আছে, তাহলে 2 নম্বরটা কত দেওয়া আছে দেখো, 2 নম্বরটা দেওয়া আছে 2.321, এটা দেওয়া আছে। তাহলে এটাকে ভাঙি, তাহলে এটাকে কি 2 আছে, 2 এর পরে সামথিং আছে, তার মানে 2 আর 3 এর মাঝখানে আছে, তাহলে প্রথমে আমরা একটা সরল রেখা আমরা টেনে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে একটা সরলরেখা কী করবো টেনে নিচ্ছি, তাহলে টেনে নেওয়ার পরে কি করব, এটা ধরো 0 থেকে নিয়ে নিচ্ছি, এটা 0 ধরে নিলাম, তাহলে 1 2 আর এটা 3, বাস। আর এই দিকটায় নিয়ে নিচ্ছি, এই দিকটায় বাকিগুলো ক হবে, বাকিগুলো যদি নিতে যাই তাহলে এটা 1, এটা 2 3 4 5 6 7, বাস এখান থেকে নিলাম। তারপরে দেখো এখানে 2 পয়েন্ট সামথিং আছে, মানে 2 আর 3 এর মাঝখানে আছে, তাহলে এখানে যদি আমি একটা সংখ্যা রেখা এভাবে টানি, তাহলে এখানে 2, এটা স্টার্টিংটা কি হবে 2 হবে, আর এটা লাস্টটা কত হবে 3 হবে। ঠিক আছে, তা লাস্টটা
3 হবে, তাহলে এখানে 2 লিখে দিচ্ছি আর এখানে কি লিখবো 3 লিখে দিলাম। তাহলে মাঝখানেগুলো কি হবে 2.1, এই যে 2.1, তারপরে 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9, তারপরে 3 চলে আসবে। তাহলে এখানে দেখো 2.3 পেয়ে গেলাম, 2.3 পেলাম। এটার পরে আবার দেখো সামথিং কিছু আছে, তার মানে কি 2.3 আর 2.4 এর মাঝখানে আমার আবার আছে। তাহলে আবার আমি কি করব, একটা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখান থেকে লেখচিত্র যদি অঙ্কন করি 2.3 এটা হবে, আর এটা কি আসবে 2.4 আসবে। বুঝা গেল? তাহলে এখানে লিখে দেবো 2.3 আর এখানে কত 2.4। এর মাঝখানে আমি কতটা সংখ্যা কাটতে পারছি, তাহলে 2.31। তাহলে এখানে প্রথমটা কি হয়ে যাবে 2.31, তারপরটা 2.32, তারপরে 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38, 2.39। তাহলে এরকম আছে। তাহলে দেখো এখানেও 2.32 পেয়ে গেছি, 2.32 এটা, আর এর পরে আবার সামথিং আছে মানে +1 আছে। তাহলে এটা আর এটার মাঝখানে পাবো। তাহলে এখানে আবার একটা আমাকে কি টানতে হবে, সংখ্যা রেখা টানতে হবে। তাহলে 2 পয়েন্ট কী পাবো, এটা একটা, আর এখান থেকে এটা একটা পাবো। ঠিক আছে, এর মাঝখানে আমাকে আবার সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তাহলে কি থেকে স্টার্ট হবে 2.32, আর এটা লাস্ট কত হবে 2.33। তাহলে এর মাঝখানে ভাঙতে পারলে কত হবে 2.321, 2.321 ক্ষুদ্র আকার রেখে এর মাঝখানে আবার 10টা বার করছি। তাহলে এখানে কত হবে 2.322, 2.323, 2.324, 2.325, 2.326, 2.327, 2.328, 2.329। বাস হয়ে গেল। এখানে মাঝখানে আমার কি দরকার দেখো 2.321, তাহলে 2.321 এই যে এটা দরকার, এটাকে পি বিন্দু ধরে নিচ্ছি, আমাকে এটাকে চিহ্নিত করতে হবে। তাহলে অতএব যে কি লিখবো, অতএব সংখ্যা রেখায় 2.321 সংখ্যাটি স্থাপন করে কি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম। বাস হয়ে গেল। চলো পরেরটা, চলো 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 1.052। তাহলে এটাকে কিভাবে করব দেখো, এটাকে কিভাবে করব, তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা স্থাপন করি। প্রথমে একটা কি করব, সংখ্যা রেখা স্থাপন করব। তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা এভাবে স্থাপন করে নিচ্ছি। তাহলে 1 আছে, 1 আর 2 এর মাঝখানে হবে, তাহলে বেশি বড় নিতে হবে না, আগে এদিকটাই নিয়ে নিচ্ছি 0, 1, 2, 3। তাহলে -1, -2, -3, আর পাশটায় 1, 2, 3, 4, 5। বাস। তাহলে এখানে কি বলেছে 1 পয়েন্ট সামথিং আছে, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে 1 আর 2 এর মাঝখানে, তাহলে যেটা পরের যেটা লেখচিত্রটা আমি অঙ্কন করব সেটা কি হবে, স্টার্টিংটা 1 হবে আর এন্ডিংটা কি হবে 2 হবে। তাহলে এখানে 1 আর এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একে কিভাবে ভাঙা যাবে, কি কি আকারে ভাঙতে পারি আমরা, একে কি কি আকারে ভাঙতে পারি, তাহলে এদিকে ভাঙতে যাই মাঝখানে 1.1 দিয়ে ভাঙতে পারি, তাই না? তাহলে এটা হয়ে যাবে 1.1, এটা 1.2, এটা 1.3, এটা 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9। ঠিক আছে, তারপরে 2 চলে আসবে। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে এর পরেও তো সামথিং কিছু আসে, তাই না? তাহলে সামথিং কিছু আছে, তার মানে কি থেকে আমরা স্টার্ট করব 1 পয়েন্ট, আমরা দেখো স্টার্টিং 1 থেকে শুরু করে, আর এখান থেকে কি দেব 1.1, তার মানে 1 পয়েন্ট, এখানে 1.0 এটা আসলে, তাই না? তাহলে 1.0 এটা কি হবে 1.0, এটা কি হয়েছে 1.0 হয়ে যাচ্ছে,
তাহলে 1 যদি 0 হয় তাহলে কিভাবে লিখব? তাহলে আমার স্টার্টিংটা কি আসবে? এটা আসবে, তাই না? তাহলে পরের লাইনটা এটা আমি স্টার্ট করব এইভাবে। তাহলে কি হবে? এটা হবে স্টার্টিং আর এটা স্টার্টিং হবে। ঠিক আছে, তাহলে মাঝখানে কি কি সংখ্যা পেতে পারি? মাঝখানে সংখ্যা কি কি পেতে পারি আমি? মাঝখানে সংখ্যা পাবো তাহলে 1.01, তাই না? মাঝখানে কি কি পাবো? 1.0। এটার পরে কি হবে? এটা 0 থেকে যেহেতু স্টার্ট করি তাহলে 1 কি হবে? 01, 1.01। তাহলে এখানে লিখতে পারি প্রথমে 1.1 লিখে দিচ্ছি, দুটো 1.0 বা 00। তারপর কি লিখবো? 1.01। তারপরটা কি হবে? 1.02। তারপরটা 1.03। তারপরে 1.04। তারপরে 1.05, 1.06, 1.07, 1.08। তারপরে 1.09। আর এটা কি হয়ে যাবে? তার লাস্ট এটা 1.1। ঠিক আছে, কমপ্লিট। তাহলে এটার মাঝখানে আবার দেখো আমরা কিছুটা পাবো। কীভাবে করবো? এটার পরে 1.05, এই যে 1.05 এর পরে সামথিং কিছু আছে, তার জন্য যেটা পরের আমরা নেবো লেখচিত্রটা, এটা 1.5 থেকে হচ্ছে আর 1.6 এর মাঝখানে হয়ে যাবে। তাহলে কীভাবে লিখবো? 1.051। তাহলে স্টার্টিংটা কি আছে? এভাবে 1.05 স্টার্টিং, আর লাস্ট কী হবে? 1.06। এটা শেষ, লাস্ট। তাহলে মাঝখান থেকে কী থাকছে? মাঝখানে লিখবো 1.051, 1.052, 1.053, 1.054, 1.055, 1.056, 1.057, 1.058, 1.059। বাস, কমপ্লিট। তাহলে এটির মাঝখানে দেখো আমার কিছু 1.052, তাহলে 1.05, এই যে এটা বিন্দুটাকে পি বিন্দু বলে আমরা চিহ্নিত করে দিলাম। ঠিক আছে, তাহলে কি লিখবো? সংখ্যা রেখায় এবার লিখবো সংখ্যা রেখায় কি করলাম? 1.052 সংখ্যাটি স্থাপন করলাম। স্থাপন করে কি পেলাম? পি বিন্দু পেলাম। ব্যাস, হয়ে গেছে। তারপরে 4 দাগেরটা চলো। 4 দাগেরটাও সহজ আছে। 4 দাগেরটা কীভাবে করব? 4 দাগেরটা বলেছে কত? 4 দাগেরটা বলে দিয়েছে আমাদের 4.178। তাহলে প্রথমে 4 আর 5-এর মাঝখানে আসবে। কয়ের মাঝখানে? 4 আর 5। তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা আমরা এভাবে স্থাপন করে নিচ্ছি। তাহলে এখানে 0 হয়ে গেল, এটা 1, এটা 2, এটা 3। তাহলে -1, -2, এটা -3। এই পাশটায় কত আসবে? এখানে 1, 2, 3, 4, 5, 6, এটা 7 ধরে নিচ্ছে। তাহলে এখানে কি আসবে দেখো? এখানে বলেছে 4 সামথিং আছে, তার মানে 4 আর 5 এর মাঝখানে। তাহলে যেটা দ্বিতীয় আমি সংখ্যা রেখা স্থাপন করব, তাহলে এটার স্টার্টিং কি হবে? 4 আর এন্ডিং কি হবে? 5। বুঝা গেছে? তাহলে এখানে 4 আর এখানে 5। তাহলে এখানে কিভাবে আমি মাঝখানে লিখব? 4.1 থেকে স্টার্ট করব। 4.1। তাহলে এখানে শুরু করছি 4.1, তারপরে 4.2, তারপরে 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8 আর 4.9। বাস, হয়ে গেল 5। তারপরে দেখো এটা দুটো হয়ে গেল, 4.1 পেয়ে গেছি। তাহলে 1 এর পরে সামথিং কিছু আছে, তার জন্য যেটা সংখ্যা রেখা হবে 1 আর 2 এর মাঝখানে হবে। 4.1 এটা স্টার্টিং
আর 4.02 এটার কি এন্ডিং। তাহলে এখানে 4.1 আর এখানে 4.2। এটাকে আবার 10টা ক্ষুদ্র আকারে ভাঙতে হবে। কীভাবে ভাঙবো? 4.1.1 4.1.1, তাহলে এখান থেকে প্রথমটা কী হবে? 4.11, 4.12, 4.13, 4.14, 4.15, 4.16, 4.17, 4.18 আর একটা কি 4.19। তাহলে হয়ে গেল। তাহলে এটির মধ্যে দেখো আমার কি করতে হবে, 4.17 পেয়ে গেছি, 4.17 এরপরে সামথিং কিছু আছে, তার জন্য 7 আর 8-এর মাঝখানে হবে। তাহলে যেটা সংখ্যা রেখে স্থাপন করব ওর স্টার্টিং হবে 4.17 আর এন্ডিং হবে 4.18। তাহলে এখানে কি হবে 4.17 আর 4.18। তাহলে মাঝখানে কি হবে 4.171 থেকে, ঠিক আছে 4.171। তারপরটা কি হবে 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, 4.179। বাস দেখো আমাদের দরকার কি 4.178। তাহলে কোনটা? এই যে এ বিন্দুটা পি ধরে নিলাম, তো এটাকে আমাকে মার্ক করতে হতো। তাহলে কি লিখবো? অতএব সংখ্যা রেখায় কি লিখবো? 4.178 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম। কি পেলাম? পি বিন্দু পেলাম। কমপ্লিট। চলো তারপরে 9 দাগেরটা কি বলছে, চলো 9 দাগেরটা বলেছে আমাদের, দেখো 9 দাগেরটা কি বলেছে, দেখো 9 দাগেরটা বলেছে 2.26 ও 5.54 সংখ্যা দুটির মধ্যে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করতে বলছে। তাহলে কিভাবে করব, চলো 9-এর দাগেরটা দেখাচ্ছি। 4 দশমিক স্থান পর্যন্ত মানে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। যে কোনো নিতে পারি আমি সংখ্যা, এরকম নিতে পারি কি আসন্ন অনুমান করে সংখ্যাটি 4 দশমিক পর্যন্ত নিলে কত হবে? 1 2 3 4। তো আমি এ দুটোর মাঝখানে এ দুটোর মানে শুধু একটা হবে না, দুটো বলেছে, তাহলে 2.26 একটা হচ্ছে, ঠিক আছে। আর একটা কী হবে 2.544। তার মানে প্রথমে আগে এটার করে নিচ্ছি, তারপরে পরেরটা করবো, হ্যাঁ, কারণ দুটোরই 4 দশমিক পর্যন্ত করতে বলেছে। তাহলে এটাকে যদি আমি লিখি এভাবে লিখতে পারি 2.26, এটা তার উপরে আবৃত সংখ্যা দেওয়ার মানে কি আরও এরকম আছে, তাহলে আমাকে 4টা পর্যন্ত নিতে বলেছে। তাহলে আমাকে এটা সংখ্যা রেখা দেখাতে হবে। তাহলে প্রথমে কি 2 আর 3-এর মাঝখানে দেখাতে হবে। তাহলে 2 আর 3-এর মাঝখানে দেখাতে হলে আমাকে একটা সংখ্যা রেখা এভাবে স্থাপন করে নিলাম। তাহলে এখানে 0 1 2 3, তাহলে -1 -2 -3, আর এখানে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 ধরে নিলাম। তাহলে এখানকার মধ্যে দেখো 2 পয়েন্ট সামথিং আছে, তাহলে 2 আর 3-এর মাঝখানে হবে। তাহলে পরে যেটা আমি সংখ্যা রেখাটা স্থাপন করব সেটা কি হবে, 2 থেকে স্টার্ট হবে আর 3 থেকে শেষ হবে। তাহলে মাঝখানে কি হবে, এটা 2 আর এটা 3, তাহলে 2.1 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 আর একটা 2.9। তাহলে দেখো 2.2 এর পেয়ে গেছি, এই যে 2.2 এর পরে সামথিং আছে, তাহলে 2.2 আর 3 মাঝখানে হবে। তাহলে এটা এরকম হবে আর এটা এন্ডিংয়ে হয়ে যাবে। তাহলে 2.2 আর এটা 2.3, তাহলে 2.2 আর 2.3-এর মাঝখানে কি 2.21। তাহলে এখানে লিখবো 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29, তারপরে 3 আসছে। তাহলে দেখো এটাও পেলাম 2.6 পেলে, তারপরে সামথিং কিছু আছে, তার মানে কি টানতে হবে 2.26 কই
এটা 2.212 পেয়েছি। তাহলে এখান থেকে কটা আসছে, যেহেতু 5টা সংখ্যা টানতে হবে তাহলে এটা 3টা হলো, আর একটা কি এবার 2.2 আসবে, তারপর 2.26 আর 7-এর মাঝখানে, 6 আর কোথায় 7-এর মাঝখানে, তাহলে যেটা সংখ্যা রেখা স্থাপন করবো 2.6, এই যে 2.6 আর 2.7-এর মাঝখানে আসবে, তাহলে 2.26 আর এখানে 2.27, তাহলে মাঝখানে কি আসছে বড় আসবে 2.261, 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269। তাহলে দেখো এটার মাঝখানে আবার কি আছে 2.62 পেয়ে গেছি, তাহলে এটার মাঝখানে সামথিং কিছু আছে 6, তাহলে যেটা সংখ্যা রেখা আসবে তাহলে 2.62 আর 2.263-র মাঝখানে আসবে, তাহলে এখানে কি আসবে 2.262 আর এটা 2.263, তাহলে এর মাঝখানে কি লিখতে পারবে 2.261, 2.2621, 2.2622, 2.2623, তাহলে 2.2624, 2.2625, 2.2626, 2.2627, 2.2628, 2.269, বাস, তারপরে 2.263। ঠিক আছে, তাহলে এর মাঝখানে দেখো আমাদের কি চিহ্নিত করতে বলছে 2.2626, এই যে এটাকে আমরা কি ধরে নেব, পি ধরে নেব, কি ধরে নেব, অতএব কি লিখবো, এর আগে যেমন লিখলাম সংখ্যা রেখায় কি করব, 2.2626 সংখ্যাটি স্থাপন করে কি পেলাম, পি বিন্দু পেলাম, বাস কমপ্লিট। চলো তারপরে 9-এর দুটো ছিল, তাহলে 9-এর 2 নম্বরটাতে কি বলছে, চলো 9-এর 2 নম্বরটা বলছে, এখানে করে নিচ্ছি। 9-এর 2-এরটা কি বলেছে, 5.54 তার উপরে আবৃত্ত দশমিক, তাহলে এটাকে কিভাবে লিখবো, 4 দশমিক পর্যন্ত 5.5444, বাস এটাই উত্তর। তাহলে এখান থেকে আমরা এবার সংখ্যা রেখা তৈরি করি, তাহলে এখান থেকে দেখো এভাবে লিখে দিচ্ছি, তাহলে এ পাশটায় 0 1 2 3, তাহলে 3 2 1, এখানে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে 5 পয়েন্ট কিছু আছে, তাহলে 5 আর 6-এর মাঝখানে হবে, তাহলে এরকম হয়ে যাবে 5 থেকে স্টার্ট হবে আর এন্ডিং হবে 6-এ, তাহলে এখানে 5 আর এটা কি হবে 6 হয়ে যাবে। প্রথম লাইনটা কি হবে 5 পয়েন্ট, তাহলে প্রথমটা হবে 5 পয়েন্ট কত হবে, তাহলে এখান থেকে আমরা 5 পয়েন্ট লিখে নেব, তাহলে 5 পয়েন্টের পরে কি লিখবো দেখো, এখানে 5 হলো 6 হলো, তাহলে 5 পয়েন্ট স্টার্টিং হবে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8 আর 5.9, তাহলে দেখো 5.5 পর্যন্ত পেয়ে গেছি, তারপরে সামথিং কিছু আছে, তার মানে এটার মাঝখানে হবে, তাহলে এখান থেকে যদি একটা আর নিয়ে নিই, তাহলে এটা স্টার্ট আর এটা এন্ডিং, তাহলে 5.5 স্টার্ট আর 5.6 এন্ডিং, এর মাঝখানে কি পাবো 5.51, 5.52, 5.53, 5.54, 5.55, 5.56, 5.57, 5.58, 5.59, এটি হবে। ঠিক আছে,
তাহলে এখান থেকে দেখো কটা পেলাম আমি 5.54, এই যে পেয়ে গেছি এটা। তাহলে এখান থেকে আবার সামথিং কিছু আছে, তাহলে এটাকে আবার কি করতে হবে, একটা সংখ্যা রেখে স্থাপন করতে হবে। তাহলে 5 পয়েন্ট এখান থেকে স্টার্টিং হবে আর এটার থেকে এন্ডিং হবে। তাহলে 5.54 স্টার্ট, 5.55 এন্ডিং। তাহলে স্টার্টিংটা কি হবে 5.541, 5.542, 5.543, 5.544, 5.545, 5.546, 5.547, 5.548, 5.549। তো দেখো 5.54 পর্যন্ত আমরা চলে গেছি, 5.544। তাহলে এখান থেকে সামথিং কিছু আর আছে, যেটা সংখ্যা রেখা স্থাপন করব ওটা কি হবে, এই যে 5.54 আর 5.54 আর এর মধ্যে স্টার্টিং আর এন্ডিং হবে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে এটা কি হয়ে যাবে 5.544 আর এটা হবে 5.545। তাহলে মাঝখানে কি লিখবো 5.5441, 5.544, 5.5443, 5.5444, 5.5445, তাহলে 5.5446, 5.5447, 5.54448, 5.54449। তাহলে এটার মাঝখানে দেখো কি আমার চেয়েছে 5.5444, এই যে এটা। তাহলে এটাকে পি বিন্দু ধরে নিলে এটাকে আমাকে মার্কিং করতে বলেছিল, এটাকে চিহ্নিত করতে। অতএব লিখে দেবো সংখ্যা রেখায় কি লিখবো 5.5444, 5 সংখ্যাটি স্থাপন করে পি বিন্দু পেলাম, হয়ে গেছে। চলো তারপরে 10 গুলো কি বলেছে, 10টা কি বলেছে দেখো, আমরা বইয়ে দেখে নেব। 10 বলেছে এটা একটা সংখ্যা দেওয়া আছে এবং এই দুটোর মধ্যে মূল সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে দেখো মূল সংখ্যা মানে আমাদের অ্যান্সার মিলে যাবে। তাহলে আমরা থেমে যাব 2.2 বা 2.3 এর মধ্যে, এভাবে থেমে যাব। তাহলে লিখে নিচ্ছি আমরা সংখ্যাটা। তো 0 কি দিয়েছে 2 3 2 3 3 2 3 3 3 2 3 3 3 3 2 কমা এভাবে দিয়ে, এবং পরের সংখ্যাটা কি বলেছে 0.21, 0.11, 0.111, 2 1 1 1 1, 2 1 1 1 1 1 2 এরকম আছে। তাহলে এখান থেকে সংখ্যা দুটির মধ্যে দুটি মূল সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা কি হবে, আমরা এন্ডিং করে দেবো এই দুটোর মাঝখানে। তাহলে দেখো এটা 2.1 আর এটা 2.3, তাহলে মাঝখানে 0.22 দিলে হয়ে যাবে 0.22, একটা হয়ে গেল। আর একটা কি দিয়ে দেবো 0.225, তাহলে দুটো সংখ্যা হয়ে গেল, এটা একটা এটা একটা, ঠিক আছে। তারপরে দেখো 11টা কি বলেছে, 11টা বলেছে আমাদের কি 0. একই রকম অ্যান্সার চেয়েছে, মূল সংখ্যা চেয়েছে 0.2101 এবং কি বলেছে 0.2222, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো কি হবে দুটি মূলদ সংখ্যা। দেখো এটা হলো ছোট সংখ্যা, এটা সংখ্যা বড়, তাহলে 2.21 আছে আর 22 মাঝখানে, তাহলে 21 পরে আমি যা কিছু নিতে পারি তাহলে ওগুলোই হয়ে যাবে। তাহলে 0.215 নিতে পারি, আরেকটা কি নিতে পারি 0.22, এখানে 2 এর পরে 2 আছে, তাহলে এখানে যে 0 নেই তাহলে এটা থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো মূল সংখ্যা আমি নিতে পারি, বুঝা গেল। তারপরে দেখো কি বলেছে 12টা বলেছে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা মূল, এই যে 12টা কি বলে দিয়েছে, 12টা বলেছে
স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যা, অমূল সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্যক বক্তব্য আর 10টি মিথ্যা বক্তব্য লিখতে বলছে। তো চলো লিখে দেখাচ্ছি কিভাবে লিখে। তাহলে 10টি সত্য বক্তব্য লিখে দিচ্ছি। আগে কি লিখবো? 10টি সত্য বক্তব্য। তাহলে এখানে কি দিয়ে লিখবো? 12। তাহলে সত্য বক্তব্য মানে সত্য কথা, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা কি লিখবো? প্রতিটি স্বাভাবিক সংখ্যা, আমরা যেমন বাস্তব সংখ্যা কী কী নিয়ে সংখ্যা গঠিত? 4 ধরনের। কি? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা আর মূল সংখ্যা। তাহলে লিখে দেব প্রতিটি স্বাভাবিক সংখ্যায় কি হবে? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে এটা একটা হলো। 2 নম্বরটা কি লিখবো? প্রতিটি, একই রকম ও 4টাকে আগে লিখবো, প্রতিটি অখণ্ড সংখ্যায় বাস্তব সংখ্যা, হয়ে গেছে। 3 নম্বরটা কি লিখবো? প্রতিটি মূলদ সংখ্যায় বা প্রতিটি পূর্ণ সংখ্যায়, প্রতিটি পূর্ণ সংখ্যা সংখ্যায় কি হবে? বাস্তব সংখ্যা। আর একটা কি হবে? প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। তাহলে কটা পেলাম? 4টা পেয়ে গেলাম, ঠিক আছে। 5 নম্বরটা আমরা এভাবে লিখতে পারি কি? দুটি মূলদ সংখ্যার যোগফল আর বিয়োগফল মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যার যোগ ও বিয়োগফল কি হবে? মূলদ সংখ্যা, সব সময় হবে এটা মূলদ সংখ্যা। 6 নম্বর লিখব দুটি পূর্ণ সংখ্যার কি হবে? যোগফল ও বিয়োগফল কি হবে? মূলদ সংখ্যা, যোগফল ও বিয়োগফল কি? মূলদ সংখ্যা। আর কি হবে? 7 নম্বরটা 0 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা, লিখে দিলাম। 8 নম্বরটা দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হবে, হয়ে গেছে। 9 নম্বরটা দেখো, 0 কি? স্বাভাবিক সংখ্যা নয়, এটাও সত্য, স্বাভাবিক সংখ্যা নয়। আর 10 নম্বরটা কি লিখবো? প্রতিটি পূর্ণ সংখ্যায় সর্বদা মূলদ সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যা সর্বদাই মূলদ সংখ্যা, প্রতিটি পূর্ণ সংখ্যা সর্বদাই কি হবে? মূলদ সংখ্যা। তাহলে আমাদের 10টা হয়ে গেল। দেখো ভালো করে দেখে নাও। একটি হলো সত্য বক্তব্য। মিথ্যা বক্তব্যগুলো কি কি লিখবো? চলো তাহলে মিথ্যা বক্তব্য লিখছি এবার। মিথ্যা বক্তব্য, তাহলে 1 নম্বরটা কি লিখবো? দুটি অমূল্য সংখ্যার গুণফল সর্বদা মূল সংখ্যা হবে, উল্টো, দুটি অমূলদ সংখ্যার কি হবে? গুণফল সর্বদা অমূলদ সংখ্যা, তাহলে এটা মিথ্যা বক্তব্য। 2 নম্বরটা কি বলেছে? দুটি অমূলদ সংখ্যার যোগফল ও বিয়োগফল সর্বদা কি হবে? অমূলদ সংখ্যা, যোগফল ও বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে দুটো মিথ্যা বক্তব্য হয়ে গেল। 3 নম্বরটা কি লিখবো? √9
একটি অমূলদ সংখ্যা। এটা কিন্তু মূল সংখ্যা, এটা কি লিখছি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটা মিথ্যা বক্তব্য। 4 কি লিখব, প্রতিটি বাস্তব সংখ্যাই মূল সংখ্যা, প্রতিটি বাস্তব সংখ্যায় মূলদ সংখ্যা। 5 নম্বরটা কি বলেছে, শূন্য হলো একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা হলো মিথ্যা বক্তব্য, স্বাভাবিক সংখ্যা। তারপরে দুটি অমূল্য সংখ্যার মধ্যে একটি মাত্র অমূল্য সংখ্যা থাকে, অসংখ্য থাকবে, দুটি অমূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র অমূলদ সংখ্যা থাকে। 7 নম্বর দেখো, 7 নম্বর, দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র মূলদ সংখ্যা থাকে, এটাও ভুল। দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মাত্র মূলদ সংখ্যা থাকে। 8টা কি হবে, -1 হলো কি হবে, একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড সংখ্যা, এটাও ভুল, এটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, অখণ্ড সংখ্যা। 9টা কি বলেছে, 9টা বলছে প্রতিটি বাস্তব সংখ্যায়, প্রতিটি বাস্তব সংখ্যায় কি সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর 10টা প্রতিটি বাস্তব সংখ্যাই পূর্ণ সংখ্যা। তাহলে এগুলো মিথ্যা বক্তব্য, যেগুলো লিখলাম সবগুলো ভুল, এটার জন্য এটাকে বলছে মিথ্যা বক্তব্য, ঠিক আছে। তারপরটা দেখো, তারপরটা কিভাবে করব, তারপরে অঙ্কটা বলে দিয়েছে, দেখো বলছে একটি গুণ করতে 2 টাকা, একটি গুণ করতে 2 টাকা এবং একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির সাহায্যে নির্ণয় করতে হবে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটি মান বার করা যায় তা দেখি। 1 নম্বর আর 2 নম্বরটা দেওয়া আছে, তো চলো অঙ্কটা করে দেখাচ্ছি তোমরা কিভাবে অঙ্কটা করবে। তাহলে চলো, কত নম্বর এটা, এটা হয়ে গেল 13 নম্বর আমাদের, 13 নম্বর। তো ভালো করে যখন এভাবে লিখে দিচ্ছি, যখন যখন x সমান কত 5 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান কত হবে, x এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে যখন x এর মান 5 হবে তখন x এর জায়গাতে আমরা 5 বসিয়ে কত পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, 3 গুণিত 5 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 প্লাস 1 কত হচ্ছে, তাহলে এটা করলে হবে 3 গুণিত 5 গুণিত 5 যোগ 2 গুণিত 5 যোগ 1, এটাই তো। তাহলে সংখ্যামালাটি মান নির্ণয় করতে হলে 3টি গুণ আর 2টি যোগ করতে হবে। এভাবে লিখে দেব কি, সংখ্যা মালাটির মান নির্ণয় করতে কি করতে হচ্ছে, কটা গুণ করতে হচ্ছে, 3টা গুণ করতে হচ্ছে। দেখো 1 2 আর 3, 3টি গুণ, তাহলে 3টি গুণ এবং কটি যোগ, এই যে একটা যোগ আর একটা যোগ, 2টি যোগ, 2টি যোগ করতে হবে, বুঝা গেল। তাহলে অতএব মোট সমান কত হচ্ছে, তাহলে 3 গুণিত 2 মানে কটা, 3 গুণিত 2 যোগ কি হবে 2 গুণিত 1 সমান কত হয়েছে, 8 টাকা লাগবে। কি করলাম এখানে, ভালো করে দেখো, 3 গুণিত 2 করলাম, আর কি করলাম 2 এর সঙ্গে 1
এই যে দুটার সঙ্গে একটা, এটার সঙ্গে এটা, 3-এর সঙ্গে কটা দুটো 5 থাকছে, তাহলে 3 গুণিত 2 করলাম, ঠিক আছে। আর কি করছে 2-এর সাথে 1, তাহলে 8 টাকা লাগবে। আর একবার নিয়ম বার করি, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে কি হবে দেখি। তাহলে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করা হলে কি হতে পারে, চলো এটাও দেখাচ্ছি। কটি কি করতে হবে, এখানে দেখো দুটি গুণ মানে 2 দিয়ে গুণ করে, 3টা গুণ মানে 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। আর দুটি যোগ মানে এটা ক দিয়ে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত আসছে, এখানে বিচ্ছেদ নিয়মটা কেমন হচ্ছে দেখো, 3x² + 2x + 1, তাহলে একে বিচ্ছেদ করে দিচ্ছি, 3x নিয়েছি, এক্সটা আলাদা করলাম, এখানে কি পাচ্ছি x প্লাস কি থাকবে 2, তাই তো x প্লাস 2 থাকছে। এখানে 3টা থেকে গেল আর দুটো থেকে কি x কমন নিলাম, তাহলে x প্লাস কি থাকছে 2 থাকছে, x প্লাস 2 প্লাস 1। এটা যদি হয় যখন কি হবে, যখন x সমান 5, তখন কি হবে 3x² + 2x + 1 সমান 3 × 5 + 2 + 1। তাহলে এখানে সংখ্যা মালাটির মান করতে দেখো, সংখ্যা মালাটির মান নির্ণয় করতে কি করতে হচ্ছে, দুটি গুণ, দেখো এখানে একটা গুণ করছি আর এটা একটা, তাহলে দুটি গুণ আর কটা যোগ, দুটি যোগ করতে হবে। তাহলে দেখো মোট ক টাকা লাগছে, তাহলে মোট 2 × 2, কারণ দুটি গুণ, আর যোগ কি হবে কটা, দুটো যোগ, তাহলে যোগের জন্য 1 গুণ হবে, ভালো করে বুঝবে, গুণের জন্য 2 গুণ হবে, 2 দিয়ে গুণ করতে হবে, আর যোগের জন্য ক দিয়ে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে কটা গুণ, দুটা, তাহলে 2 দিয়ে গুণ, যোগ কটা, দুটা, তাহলে 1 দিয়ে গুণ। তাহলে কত মান পাবো এখান থেকে, তাহলে 2 × 4 আর 2 × 2 কত, 4 + 2 সমান কত, 6 টাকা লাগবে, 6 টাকা লাগবে। তাহলে অ্যান্সার কি আসে, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটি নির্ণয় করা যাবে। অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটি মান নির্ণয় করা যায়। সংখ্যামালাটির মান নির্ণয় করা যায়। হয়ে গেল। চলো তারপরে দুটো ছিল, এটা 1 নম্বর 13-1, 2-এরটা দেখো কি বলছে। 2-এরটা বলেছে, আগে 2কে নিচ্ছি, 2-এরটা 2x³ কি দেওয়া আছে, 2x³ দেওয়া আছে প্লাস 3x² + 2x + 3, যখন কি 7x সমান 7, তখন কি হবে, মানটা বসাচ্ছি দেখো, তাহলে 2x³ + 3x² + 2x + কি হবে 3। তাহলে এটা যদি মান বসাতে যায় তাহলে কত আসছে দেখো, 2 × 7³ মানে 3টা, 7³ কথা অর্থ কি 3টা 7 যোগ 3, x এর মান দুটো, তাহলে এখানে দুবার যোগ 2 × 7 যোগ 3। তাহলে এখানে দেখো সংখ্যামালাটি নির্ণয় করতে এবার কিভাবে লিখব, এবার লিখে নেব কি সংখ্যা মালাটি নির্ণয় করতে, সংখ্যামালাটি নির্ণয় করতে কি করছে, 6টি গুণ, দেখো 1 2 3 4 5 6, 6টি গুণ এবং কটি যোগ, 3টি যোগ করতে হবে। তাহলে দেখো একটা দুটা যোগ, একটা দুটা 3টা যোগ করতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে মোট ক টাকা লাগছে দেখে নিচ্ছি। মোট আমি কি বলেছি, গুণের জন্য ক দিয়ে 2 দিয়ে, আর যোগের জন্য 1 দিয়ে গুণ, তাহলে গুণের জন্য 6 × 2 যোগ
3 গুণিত 1, তাহলে কত হচ্ছে 6 দুগুণে 12 যোগ 3, তাহলে কত 15 টাকা লাগবে। ক টাকা? 15 টাকা লাগবে। এবার বিচ্ছেদ নিয়মে দেখি, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে, বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে কি আসতে পারে বিচ্ছেদ নিয়মে? দেখো ওভাবে লিখে দিচ্ছি আগে, 2x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। তাহলে এখানে যদি বিচ্ছেদ আকারে লিখি তাহলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ারটা কমন এনেছি, তাহলে কি পড়ে থাকছে? 2x প্লাস 3 থাকছে, আর এখান থেকে 1 কমন এনেছি, তাহলে কি থাকে? 2x প্লাস 3। তাহলে এখানে থাকছে 2x প্লাস 3, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1, এটা আকারে থাকছে। তাহলে এবার মান বসাচ্ছি, যখন x সমান 7 তখন মানটা এবার বসাচ্ছি, তাহলে কি আসবে? মান যদি বসাতে যাই তাহলে এটার কথার অর্থ কি হচ্ছে? 2x, তাহলে এইভাবে লিখে দেব। এটা কি পেলাম? এটা পেলাম। তাহলে যখন x তখন এটার মানটা কি আসবে? তাহলে x এর জায়গায় শুধু মান বসাবো, 2 গুণিত কত? 7 যোগ 3, আর এখানে কি হবে? 7 গুণিত 7 যোগ 1, তাহলে কত আসছে? এখানে গুণ কটা পাচ্ছি? দেখো একটা গুণ আর একটা গুণ, দুটা গুণ, আর মাঝখানে একটা গুণ, তাহলে কটা গুণ পাচ্ছি? 3টা গুণ পাচ্ছি, 1 2 3টা গুণ। আর যোগ কটা পাচ্ছি? যোগ পাচ্ছি 1 2, দুটা যোগ পাচ্ছি। তাহলে সংখ্যামালাটি নির্ণয় করতে কি করতে হবে? সংখ্যামালাটি নির্ণয় করতে কটি? 3টি গুণ এবং কি করতে হবে? 2টি যোগ, 2টি যোগ করতে হবে, 2টি কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো এটা যদি এরকম হয় তাহলে মোট ক টাকা লাগছে? তাহলে মোট গুণ থাকলে ক দিয়ে? 2 দিয়ে, 3 × 2 যোগ 2 × 1, তাহলে কত? 3 × 6 যোগ 2, তাহলে 8 টাকা লাগবে, 8 টাকা লাগবে। তাহলে এখানে কি হবে? অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলে কি হবে? সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান নির্ণয় করা যায়। কমপ্লিট। তোমাদের অঙ্কগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও কোন কোন চ্যাপ্টার দরকার, 9 10 যে কোনো ক্লাসের বলতে পারো, কমেন্টে লিখে দেবো। চলো দেখা হবে পরের চ্যাপ্টারে।